সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকেই স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান লোপামুদ্রা অধিকারীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল পুরসভার বোর্ড কাউন্সিলরদের বৈঠক। তৃষা শুধু টোটোই নয়, চালাচ্ছে স্বপ্নের গাড়ি। আজ তৃষা একটি নাম নয়, অনুপ্রেরণার প্রতীক। দেখুন স্পেশাল রিপোর্ট। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি পুরসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়ে গেল পুরসভার বোর্ড কাউন্সিলরদের বৈঠক। পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় তাদের পদ থেকে পদত্যাগ করার পর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদ শূন্য হয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স দপ্তরের তরফে জলপাইগুড়ি পুরসভার অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয় 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লোপামুদ্রা অধিকারীকে। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান লোপামুদ্রা অধিকারীর উপস্থিতিতে বৃহস্পতিবার পুরসভার বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। বৈঠকে মোট 25 জন কাউন্সিলরের মধ্যে 22 জন উপস্থিত ছিলেন, 3 জন অনুপস্থিত থাকেন। লোপামুদ্রা অধিকারী কি বললেন শুনুন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দুজনেই রেজিগনেশন দিয়েছেন। সেই উপলক্ষে আজকে পৌরসভার আইন মেনে বা বিধান মেনে আমি একটি ডেকেছি, আমি মিটিং ডেকেছিলাম, যেখানে আমাদের ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যানের যে রেজিগনেশন সেটা অ্যাকসেপ্টেন্সের একটা সভা ডাকা হয়েছিল এবং সেটা আমাদের ঠিকঠাকভাবে সভাটা সমাপ্ত হলো এবং আগামীকাল আমাদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করবেন এবং জেলা প্রশাসনের মাধ্যমে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে পৌরসভার প্রাঙ্গণে। চেয়ারম্যান কি হচ্ছে, ভাইস চেয়ারম্যান কি হচ্ছে? চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি মহাশয় এবং ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো মহাশয়। কে শপথ বাক্য? এসডিও সাহেব শপথ বাক্য পাঠ করবেন। এছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন জলপাইগুড়ি তারা উপস্থিত থাকবেন। হ্যাঁ, কাউন্সিলররা তো অবশ্যই থাকবেন। কতজন কাউন্সিলর ছিল এখানে? 22 জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। তিনি আসেননি, তবে তিনি নোটিশ পেয়েছেন। ধীমান রায়ের রিপোর্ট। ডায়ালিসিস পরিষেবা আরো উন্নত হলো জলপাইগুড়ি মেডিকেল কলেজের সদর হাসপাতালে। 2014 সাল থেকেই জলপাইগুড়ি সদর হাসপাতালে শুরু হয় বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবা। প্রতিদিন 25 জন রোগীর পরিষেবার ব্যবস্থা ছিল এই বিভাগে। তবে বয়সের ভারে যন্ত্রাংশের সমস্যা দেখা দেওয়ায় এবারে যন্ত্রাংশ বদলে আরো উন্নত পরিষেবার ব্যবস্থা করলেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। পুরনো ডায়ালিসিস বিভাগের নিচতলা সংস্কার করে এখন ঝাঁ চকচকে ব্যবস্থা, উন্নত মানের যন্ত্রাংশ, রয়েছে 5টি বেড, একসঙ্গে 5 জন রোগীর ডায়ালিসিস পরিষেবার ব্যবস্থা। সব মিলিয়ে একদিনে 25 জন রোগী এই পরিষেবা পাবেন এই বিভাগে। পুজো থেকেই নবরূপে ডায়ালিসিস পরিষেবার সূচনা করেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন এমএসভিপি ডক্টর কল্যাণ খা, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার প্রমুখ। না, এটা আজকে যেটা আমরা বললাম, এটা একটা ইউনিটটা নতুন করে স্যার যেটা বললেন যে কমিশনিং হলো, তাতে মানুষ যেটা উন্নত পরিষেবা পাবে এবং একই সঙ্গে আমাদের ওই এসএসএইচ ক্যাম্পাসের যে ইউনিটটা সেটাও কিন্তু রানিং থাকলো। এবং সবচেয়ে বড় কথা, আমরা যেটা পারছিলাম না সংখ্যা বা মেশিনের ইয়েটা কমে যেতে, সেটা হচ্ছে যে আমাদের যে পজিটিভ মেশিন, এইচআইভি বা এইচবিএসএইচি পজিটিভ যে পেশেন্টরা, সেই পেশেন্টদেরও পরিষেবাটা দিতে অসুবিধা হচ্ছিল অনেক ক্ষেত্রে। সেই যে জিনিসটা আবার আমরা নতুন করে পজিটিভ যে মেশিন সেটা এখানে রাখতে পারছি। একই সঙ্গে মেশিনের যে আপনার আপগ্রেডেশন হলো বা যদি দরকার পড়ে আমরা সেটা পোর্টেবিলিটি যেটা মেশিনের সেটা দেখা হবে, কিন্তু পুরোটাই সরকারি ব্যবস্থাপনায় এবং নিখরচায় পেশেন্টের কাছে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা সেটা থাকে। একটা অভিযোগ, এটা তো আপনারা জানেন যে এটা পিপিপি মোডে চলছে। এটা যারা আমাদের পার্টনার আছে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা যথেষ্টই পালন করছে, চেষ্টা করছে আগামী দিনে। তার সঙ্গে সবচেয়ে বড় কথা, এটা একদম আমাদের হাসপাতালের মাঝখানে একটা ইউনিট। হাসপাতালের যে পরিষেবাটা এমার্জেন্সি থেকে শুরু করে ক্রিটিক্যাল কেয়ার থেকে সমস্তটাই কিন্তু এর সঙ্গে জড়িয়ে রয়েছে। সুতরাং পেশেন্টের কোনো অসুবিধা আমরা হতে দেবো না।
আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে কমিশনিং হচ্ছে 5 ডায়ালাইসিস মেশিন, নতুন নিউ মেশিন, এবং যেটা আমাদের আগের মেশিনগুলো ছিল সেটা ফাংশনালিটি যে সেটা কমে আসছিল আর কি, এবং ঠিকমতো হচ্ছিল না, তার জন্যই আমাদের এটা রিপ্লেস হয়েছে নতুন মেশিনে, এবং যাতে আমাদের যারা পেশেন্ট আছে তারা যাতে আরও ভালো সুবিধাটা পায় এবং সঠিকভাবে যাতে তার হয় ডায়ালিসিসটা। কারণ যেহেতু আগের মেশিনগুলো আস্তে আস্তে খারাপ নন ফাংশন হয়ে গেছিলো, এবং 4টে জায়গায় 5টা জায়গায় 3টে 2টো এরকম করে হচ্ছিলো, 2জন করে হচ্ছিলো। এখন 5জনই এখানে অ্যাট এ টাইম 5জন, এবং মোটামুটি 5টা শিফট মিনিমাম পাবে আর কি, যেহেতু 4 ঘন্টা করে করা হয়, এবং একটা মেশিন রয়েছে আমাদের পজিটিভের জন্য, পজিটিভ পেশেন্টের জন্য। এটাই মোটামুটি এরকম পেশেন্ট আসে এরকম ডায়ালিসিসের তো চাহিদা অনেক বেশি। সেক্ষেত্রে পেশেন্ট এখনকার যে আধুনিক যেহেতু মডার্নাইজ আমাদের হচ্ছে ফুড হ্যাবিটের যে আমাদের দেখা যাচ্ছে যে সিকিডি পেশেন্ট অনেক বেশি, এবং ডিটেকশনও অনেক বেশি হচ্ছে। আগে তো এত ডিটেকশনের ছিল না, প্যারামিটারও ছিল না, এখন কিন্তু ডিটেকশন অনেক বেশি হচ্ছে, এবং যেটা পেশেন্ট বেশি থাকার জন্য এখন ডায়ালিসিস বেড আমাদের এখানে 5টা আছে, ওখানে 5টা, এবং এটা চলছে। বাকি আরও তার মানে কি আপনার মোট 10টা? মোট 10টা। পিনাকি শীলের রিপোর্ট। আলট্রাসোনোগ্রাফি যন্ত্রের ইউপিএস বিকল। জলপাইগুড়ি মেডিকেল কলেজের সদর হাসপাতালে 14 দিন ধরে বন্ধ আলট্রাসোনোগ্রাফি পরিষেবা। আলট্রাসোনোগ্রাফি করাতে এসে চরম হয়রানি শিকার রোগী এবং আত্মীয়রা। জলপাইগুড়ির পাশাপাশি প্রতিবেশী কোচবিহার জেলার একটি বড় অংশের মানুষ চিকিৎসার জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজের ওপরই নির্ভরশীল। প্রত্যেক দিন 70 থেকে 100 জন রোগী জলপাইগুড়ি মেডিকেলের সদর এই বিভাগ থেকে পরিষেবা পেয়ে আসেন। আচমকাই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে মেডিকেল কলেজের আরও একটি অংশ সুপার স্পেশালিটি হাসপাতালে, যার দূরত্ব প্রায় 5 কিলোমিটার। সেখানেও অতিরিক্ত চাপের কারণে রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এখানে তো সোনোগ্রাফি করতে আসলাম, বাচ্চারা বললো না, 10তলায় যাইতে বললো। তো একটা সমস্যার মধ্যে তো পড়েছেন আপনারা, যে আবার এত দূর যেতে হবে। দূর হয়ে যাচ্ছে তো, বাচ্চাটাকে নিয়ে আসি, আবার একটা ছোট বাচ্চা। এখন কি যেতে হবে তাহলে? হ্যাঁ, এখন তো যেতেই হবে। কোথা থেকে এসছেন আপনি? আমি কালিয়াগঞ্জ থেকে। কার আল্ট্রাসোনোগ্রাফি করার? ওই যে বাচ্চারা, ছোট বাচ্চারা। কি বললেন এখানে বলে যে মেশিন খারাপ আছে, হবে না, 10তলায় যেতে হবে। এখন আপনারা 10তলা যাবেন? হ্যাঁ, বাচ্চাটা তো অসুবিধা দেখাইতে লাগবে বাচ্চাটাকে ডাক্তার। তো বলছি এখানে কি হলো, কি বললো? এখানে বললে মেশিন খারাপ আছে, এখন 10তলায় পাঠিয়ে দিল। এখানে আচ্ছা, তো এত দূর থেকে আসে, এত দূর কি করবো এখন? বাচ্চার ইয়ে তো করতেই হবে, দূরে হলেও যাইতে হবে। এটা হলে সুবিধা হতো। হ্যাঁ, এখানে হলে সুবিধা হতো। এখন এখানে মেশিন খারাপ, তাহলে তো যাইতেই হবে। এখানে অনেক ভোগান্তি হচ্ছে। ভোগান্তি তো হবে বাচ্চা নিয়ে। তো বলছি এখানে কি হচ্ছে? এখানে আলট্রাসোনোগ্রাফি মেশিন খারাপ আছে, আর আমার আছে দাঁতের সমস্যা নেই, দাঁতের এক্সরে করবো। তো আলট্রাসোনোগ্রাফি করতে এলেন, তো কি বললো 10তলা যাবেন? 10তলা হয়তো বলবো। খরচা তো হবেই, যাতায়াত যাইতে 20 টাকা ভাড়া, আসতে 20 টাকা ভাড়া। 10তলা বলতেছে এখানে যাও, এখানে বলতেছে ওখানে যাও, সমস্যা তো করছেন। সমস্যা তো হবেই। অভিযোগ, প্রয়োজনীয় কর্মীর অভাবে সদরে আলট্রাসোনোগ্রাফি বিভাগে দীর্ঘদিনের সমস্যা। এর উপরে যুক্ত হয়েছে ইউপিএস সমস্যা। আপাতত নতুন ইউপিএস আনিয়ে পরিষেবা স্বাভাবিক করার পাশাপাশি কর্মী সংকট মেটানোরও চেষ্টা চলছে বলে জলপাইগুড়ি মেডিকেল কলেজের এমএসভিপি ডক্টর কল্যাণ খাঁ জানিয়েছেন। না, এখানে আমাদের যে আলট্রাসোনোগ্রাফির প্রধান দরকার সেটা কিন্তু আমাদের এসএসএইচ বিল্ডিংয়ে। হ্যাঁ, এসএসএইচ বিল্ডিংয়ে মেডিসিন, সার্জারি যেহেতু রয়েছে, সেখানে আমাদের আলট্রাসোনোগ্রাফির প্রয়োজনীয়তাটা বেশি, যেখানে ওয়ার্ডগুলো রয়েছে। আর এখানে যেটা আমাদের অবস্টেট্রিক পেশেন্ট, যে গর্ভবতী মাদের যে আলট্রাসোনোগ্রাফি, সেটা কিন্তু গাইনোকোলজিস্ট যারা আছেন সেখানে পর্যাপ্ত মেশিন রয়েছে, তারাই নিজেরাই করে নিচ্ছেন, সুতরাং ওটা নিয়ে খুব একটা অসুবিধা নেই। যে এসএসএইচেই আমরা ওই জন্য বেশিরভাগ যে আলট্রাসোনোগ্রাফি সেটা ওখানে করানোর ব্যবস্থা করছি। ম্যান পাওয়ার আমাদের নিয়ে একটা সমস্যা, এবং ডিস্ট্রিক্ট হসপিটালে ইউপিএসটার একটা অসুবিধা হয়েছে, সেটা আমরা শীঘ্রই সারিয়ে নেব।
কিন্তু ওই দুটো জায়গাতে করতে গেলে যে ম্যান পাওয়ার লাগে সেই ম্যান পাওয়ারের জন্য আমরা সরকারকে বলেছি, এটা পেয়ে গেলে আবার দুটো জায়গায় শুরু করা যায়। মেশিনটা যাতে তাড়াতাড়ি ঠিক হয় তার জন্য মেশিনের বলতে ইউপিএসটা গণ্ডগোল হয়েছে, সেটা আমরা অনলাইন ইউপিএস এগুলো চেষ্টা করা হচ্ছে, ওটা নতুন ইউপিএস আনার কারণ ওটা বিয়ন্ড রিপেয়ার আছে। পিনাকি শীলের রিপোর্ট। আবারও ডুয়ার্সের লোকালয়ে হাতির দল। বুধবার সন্ধ্যায় ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চালসা সংলগ্ন মহাবাড়ি এলাকায় আসা হাতির দল দেখতে মানুষের ভিড় উপচে পড়ে। জানা গিয়েছে ওই দিন 15 থেকে 20টি হাতির একটি দল পানঝোড়া জঙ্গল থেকে বেরিয়ে চলে আসে ওই এলাকায়। পরে হাতির দলটি চলে যায় মূর্তি সেতু সংলগ্ন এলাকায়। হাতি আসার খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষের ভিড় হয় সেই হাতি দেখতে। ভিড় হয় চালসা নাগরাকাটামুখী জাতীয় সড়কের মহাবাড়ি এলাকায়। জাতীয় সড়ক থেকেই হাতির দলটিকে দেখা যায়। খবর পেয়ে এলাকায় আসেন খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা। পরে হাতির দলটি মূর্তি নদী পেরিয়ে চলে যায় পানঝোড়া জঙ্গলে। বন দপ্তরের কর্মীরা রাতভর হাতির দলটির ওপর নজর রেখেছে বলে জানা গিয়েছে। খবর আছে চালসার মহাবাড়ি এরিয়াতে প্রায় 16-17টা মতন হাতি বেরোয় এবং দেখা মাত্রই দেখলাম প্রচুর ভিড় করে দিচ্ছে এবং দেখলাম একদম হাতির সামনে 3টা ছেলে চলে গেছে। তো আমি বলবো যে এই নভেম্বর-ডিসেম্বর মাস কিন্তু ধানের সময়। আমরা অলরেডি একটু আগে সুখানি বস্তি নাগরাটা ওখানে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে আসলাম খুনিয়া রেঞ্জের সাথে, এবং এই ধরনের যখনই হাতি বেরোবে সবাই একটু সজাগ থাকবেন যাতে এই গ্রামের থেকে কেউ এই হাতির গায়ে বোম ফেলানো বা হাতির সামনে চলে যাওয়া এই জিনিসগুলো যাতে না করে, ঠিক আছে? এই জিনিসগুলো একদম খেয়াল রাখতে হবে। হাতি থাকবে, হাতির মতন চলে যাবে, খালি ধ্যান রাখতে হবে যে ওই টিমটা কোনো কারোর বাড়ির দিকে যাচ্ছে নাকি। যদি গিয়ে থাকে তাহলে একটু মুভটা চেঞ্জ করে দিতে হবে, আদারওয়াইজ তারা কিন্তু নিজেদের মতনই যায়। কারণ কি আজ থেকে অনেক বছর আগে যখন হাতি বেরোতো আমরা কিন্তু টেরই পেতাম না হাতি আসছে, সেটা আমাদের দোকানের পাশ দিয়ে হোক বা বাড়ির পিছন দিয়ে হোক, হাতি কিন্তু চলে যেত, আমরা টের পেতাম না। কিন্তু ইদানিং হাতি আসলে কিন্তু আমাদের বাড়ি ঘর আর লোকের কাছে মোবাইল চলে আসছে, মোবাইল নিয়ে লাফালাফি শুরু করে দেয়, এতে কিন্তু ক্ষতি হচ্ছে সবার। ধীমান রায়ের রিপোর্ট। অবশেষে মাটিয়ালি ব্লকের বাতাবাড়ি চা বাগান এবং সাতখাইয়া চা বাগান এলাকায় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এলাকার গুরুত্বপূর্ণ রাস্তার ওপর কালভার্টের কাজের সূচনা হয়। বৃহস্পতিবার পূজার্চনা এবং ফিতে কেটে ওই কাজের শুভ সূচনা করা হলো। আদিবাসী উন্নয়ন দপ্তর থেকে এদিন বাতাবাড়ি চা বাগানের 6 নম্বর লাইন ও সাতখাইয়া চা বাগানের ফ্যাক্টরি লাইন এলাকায় পৃথকভাবে কালভার্টের কাজের সূচনা হয়। একটি কালভার্টের জন্য খরচা হবে প্রায় 9.5 লক্ষ টাকা। এতদিন ওই দুই এলাকায় রাস্তার ওপর কালভার্ট না থাকায় জনগণের যাতায়াতের সমস্যা হতো। এই দিন ওই দুই এলাকায় ফিতে কেটে কাজের সূচনা করে জেলা পরিষদের সদস্যা স্নমিতা কালান্দি, রেজাউল বাকি, মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সদস্য অর্জুন মিঝার, পঞ্চায়েত সদস্যা স্বপ্না ওরাও, সমাজসেবী সচিন দাল্লার সহ অন্যরা উপস্থিত ছিলেন। আজকে সকাল সকাল বৃহস্পতিবার দিন আমরা মাটিয়ালি বাতাবাড়ি 1 নং অঞ্চল অন্তর্গত বাতাবাড়ি চা বাগানের 6 নম্বর লাইন এবং সাতখাইয়া চা বাগানের এই বর্তমান যেখানে রয়েছি আমরা ফ্যাক্টরি লাইন এবং এরই দুটো কালভার্টের অ্যামাউন্ট বাতাবাড়িটা যেটা রয়েছিল সেটা 9.5 লাখ টাকা এবং এই কালভার্টটাও 9.5 লাখ টাকা। মোট দুটো কাজ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আদর্শ এবং অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গেরই আরেকটি দপ্তর আপনারা জানেন ভালো করে, দীর্ঘ কয়েক বছর যাবৎ পশ্চিমবঙ্গের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যার মাননীয় মন্ত্রী সম্মানীয় বুলুচিক বড়াইকজি, ওনার অনুপ্রেরণায় আজকে মেটলি ব্লকে দীর্ঘ কয়েক মাস যাবৎ আমরা কয়েক কোটি টাকার কাজ প্রচুর এই এলাকায় করতে পেরেছি এবং ঠিক আজকেই দেখতে পাচ্ছেন আমরা মাটিয়ালি বাতাবাড়ি 2 নং অঞ্চল অন্তর্গত দুটো চা বাগানে দুটো কালভার্টের বিশেষ কালভার্ট, যে কালভার্ট দিয়ে মানুষ সারাক্ষণ যাতায়াত করে এবং এই এলাকায় অ্যাম্বুলেন্স ঢোকার খুব সমস্যা ছিল, সেগুলোকে মাথায় রেখে এই দুটো কালভার্ট আমাদের এই এলাকার পঞ্চায়েত মেম্বার আছে, এই এলাকার পঞ্চায়েত সমিতি মেম্বার আছে, জেলা পরিষদের মেম্বার আছেন এবং এই এলাকার যারা গ্রামের গণদেবতা তারা রয়েছেন এবং এই এলাকার বিশিষ্ট ট্রেড ইউনিয়নের যারা নেতৃত্ব দেন তারা রয়েছেন এবং এই এলাকার সমস্ত মা বোনেরা যারা রয়েছেন তারা আজকে এই কালভার্ট ওপেনিংয়ে সবাই পার্টিসিপেট করেছে। কালভার্টের
কাজের সূচনায় অত্যন্ত খুশি ওই দুই এলাকার মানুষ। यहाँ सॉफ्टवेयर लाइन ब्लॉक प्रेसिडेंट सोनामिका दी हमार पंचायत समिति हमार प्रधान हमार ब्लॉक का सब नेतागण रहलन। हमारे यहाँ एकदम जरूर है कलवर्ट जे हम इनका BCW के फंड से होते जो हमारे बात सुनला हम इन करते हैं कई दो बहुत दरकार लगे एक गाँव ऐसे नहीं कि यहाँ ढुके लेट भी रास्ता नहीं लग जाए 4 चक्का इनके गाँव में कोनो हो जाए आग लग जाए तो ऐसा एकदम यहाँ डिस्कनेक्ट हो जा लग रास्ता ये होते बहुत अच्छा धन्यवाद हम इनका सब नेतागण के हमारे श्री गुरु चिविक बड़ाई जी के भी देखिए 16 लाख मीटर एक यहाँ फंड कर जरिए एक कलवर्ट के लिए নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবুজে ঘেরা চা বাগানের বুক ছিঁড়ে তৃষার টোটো ছুটে যায়, যেন বলে যায় তৃষার ইচ্ছা শক্তি থাকলে প্রতিকূলতাও একদিন পথ দেখায়। জলপাইগুড়ির বড় দিঘির চা বাগানের মেয়ে তৃষা টপ্ন আজ শুধু একটি নামই নয়, বরং এক অনুপ্রেরণার প্রতীক। ভোরের আলো ফুটতেই স্টিয়ারিং হাতে টোটো চালিয়ে বেরিয়ে পড়ে, কখনো বাগানের সরু পথ বেয়ে, কখনো কুয়াশার চাদর ঘেরা চা ঝোপের মাঝে ছুটে চলে যায় মালবাজারের পরিমল মেট্রো কলেজে। প্রথম বর্ষের ছাত্রী তৃষা। বাবার মৃত্যুর পর সংসারের ভার এসে পড়েছে তারই কাঁধে, কিন্তু হাল ছাড়েনি। যে টোটোর স্টিয়ারিং এ একসময় বাবার পাশে বসে শখে হাত রাখত, আজ সেই টোটোই তার জীবনের ভরসা, সংগ্রামের সঙ্গী। সকালে ক্লাস, বিকেলে টোটো চালিয়ে সংসার, এই ছন্দেই এগিয়ে চলেছে তৃষার দিন। ক্লান্তি নেই, নেই কোনো অভিযোগ, চোখে কেবল একটাই লক্ষ্য, সরকারি চাকরি পেয়ে মায়ের মুখে হাসি ফোটানো। প্রতিদিনের লড়াই, হাসি মুখে পথ চলা আর টোটো চালানো এক তরুণীর ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। টোটো কবে থেকে চালাও? আমি লকডাউন থেকে চালাইতেছি। লকডাউন যখন ফার্স্ট পড়লো না, তখন থেকে। টোটো চালানোর প্রয়োজন কেন পড়লো? প্রয়োজন আমার বাবা শেখাইলো, ওর একটু চোখ খারাপ হয়ে গেছিল সুগারের জন্য, তো বাবা বললো কি চালাই থাক, শিখে রাখ, কি আগে গিয়ে কাজে দিবে তোমাদের। তো হ্যাঁ, এখন কাজ দিতেছে বলতে পারলাম না, তো এখন চালাইতেছি। আর তুমি বড় মেয়ে বাড়ি? হ্যাঁ, আমি বড়। কোথায় পড়ো তুমি? আমি মালবাজার কলেজ। কে কে আছে বাড়িতে? মা আছে, ভাই বোন, 2টা বোন আছে। সবার দায়িত্ব কি তোমার? হ্যাঁ, দায়িত্ব মাও কাজ করে বাগানে, তো হেল্প করে দিই আমি মার। বাগান কাজ থেকে তো কিছু হবে না, বাড়ি চালানো সম্ভব নয়, সবগুলো দেখতে, পড়াশোনার জন্য টাকাও লাগে, তো মার হেল্প করে দিই। আমার বোনের খরচা আছে, টিউশনের, স্কুলের, ডেইলির, তো আমারও খরচা আছে একটু। তোমার তো ভিডিও দেখা যায় ফেসবুক, ইনস্টাগ্রামে। হ্যাঁ, এখন করতেছি, ভিডিও বানাইতেছি, ব্লগ বানাইতেছি এখন। টোটো চালানো? হ্যাঁ, টোটো। পড়ো কোথায় তুমি? মালবাজার কলেজ, ফার্স্ট ইয়ার। সাবজেক্ট? বেঙ্গলি, হিস্ট্রি আর এডুকেশন। ভবিষ্যতে কি করবে? টোটোই চালাবে না চাকরি করার ইচ্ছা আছে? হ্যাঁ, এখন চাকরি করব। হ্যাঁ, এখন তো একটু ব্রেক নিয়েছি, এখন ভিডিও বানাইতেছি, তো এখানেই বেশি ধ্যান আছে, তো চাকরি তো করব। জঞ্জাল জটে জলপাইগুড়ি পুরসভা। হাইকোর্টের নির্দেশে আপাতত বন্ধ জলপাইগুড়ি শহরের করলা নদীর পাড়ের জঞ্জাল ফেলা। শহরে পুরসভার দ্বিতীয় এই ডাম্পিং গ্রাউন্ডের কতটা জমি খাস আর কতটা ব্যক্তি মালিকানায় জমি জরিপ করে 17 তারিখের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। কোর্টের নির্দেশে শুরু হয়েছে জমি জরিপ। প্রতিদিন জলপাইগুড়ি শহর থেকে 65 মেট্রিক টন জঞ্জাল তোলে জলপাইগুড়ি পুরসভা, যা এতদিন সরাসরি নিয়ে যাওয়া হতো শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বালাপাড়ায় পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে। কাজের সুবিধার্থে গত ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় ডাম্পিং গ্রাউন্ড হিসাবে শহরের 24 নম্বর ওয়ার্ডে করলা নদীর পাড়ে জঞ্জাল ফেলা শুরু করে পুরসভা।
আর এতেই আপত্তি ওঠে বাসিন্দাদের পরিবেশ দূষণের। সেই সঙ্গে ব্যক্তিগত জমি ডাম্পিং গ্রাউন্ড হিসাবে ব্যবহার করছে বলেও অভিযোগ তুলে মামলা দায়ের হয় হাইকোর্টের সার্কিট বেঞ্চে। আপাতত তাই জঞ্জাল ফেলা বন্ধ রেখে জমি জরিপ করে রিপোর্ট পেশের নির্দেশ দেয় আদালত। তাতেই যথেষ্ট বিপাকে পুরসভা। জমি জরিপের পর নদীর পার এবং ব্যক্তিগত মালিকানার অংশ ছেড়ে যেটুকু জমি অবশিষ্ট থাকবে তাতে কোর্ট জঞ্জাল ফেলার অনুমতি দেবে কিনা সেদিকেই এখন তাকিয়ে পুর কর্তৃপক্ষ। প্রেজেন্টলি আমরা ডিমার্কেশন চলতেছে, এখন দেখা হোক কি হয় না হয়, তারপরে একটা ডিসিশনের মধ্যে আসবে। যেহেতু অর্ডার করা হয়েছে যে নাপার জন্য, আমার আড়াইরা আর আমিনরা আছে, লোকজন যাচ্ছে করতেছে। কতখানি জমি আছে এখনো পর্যন্ত এখানে? কতখানি মানে বুঝতে পারলাম। টোটাল জমির পরিমাণটা কত? কি মানে আপনি বলতে পারেন? দেখেন 106 আছে 3.81, আর এদিকে ভেস্ট আর এদিকে আছে মোটামুটি 1 বিঘার মতো, সেটা নিয়ে চলছে। এখানে খাস ভেস্টার প্ল্যান কত আছে কিছু বলা যাচ্ছে? অনেক আছে, দেখলাম নাপানো করা হোক, তারপরে একটা ডিসিশনের মধ্যে আসতে পারবো। আপাতত ফট করে তো বলতে পারবো না। তারিখের মধ্যে রিপোর্ট দিতে পারবেন হাইকোর্ট? দেখি, ট্রাই করছি যে আগের যত তাড়াতাড়ি হোক এটা দেওয়ার জন্য চেষ্টা করছি, দেখি কি হয়। আরো নামযোগ শুরু করেছে, কতখানি কি জমি আছে, কতদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে? ওর তো বিএলআরও জানে, বিএলআরওকেই হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। তো বিএলআরও সেই নির্দেশে, হাইকোর্টের নির্দেশে আমাদের ডাকতে বলা হয়েছিল, বিএলআরওতেই আমাদের ডেকেছিল, আমরা উপস্থিত আছি। বিএলআরওর আমিন বাবু বা অন্যান্য স্টাফেরা জমি মাপছে, মেপে ওনারাই রিপোর্টটা দেবেন। কতখানি কি জমি আছে কিছু সেটা বিএলআরওর কাছ থেকে জানতে হবে। হ্যাঁ, 3টে দাগ ইনভলভ, 10, 82 আর 106। 10 আর 82 ভেস্টেড ল্যান্ড, 106 রায়তি ল্যান্ড। হ্যাঁ, এইটা ডিমার্কেশন করছেন ওনারা বিএলআরও। ইয়ের কত আছে যেটা মানে 0.3 ডেসিবেল, এই জমিটা তো বোধহয় খাস 0.33 ডেসিবেল। আমি আপনারা কি এখান থেকে এখন আবর্জনা ফেলা বন্ধ করুন? হাইকোর্টের অর্ডার যা, আমরা সেটা শিরোধার্য আমাদের কাছে। না, এই কথা ঠিক যে আমরা সেকেন্ডারি নোংরা ফেলার জায়গা হিসেবে আমাদের যে ব্রিজ, যেটা আমাদের আশালতা বাসু বিদ্যালয়ের দিকে গেছে 24 নম্বর রোডে, ওখানে অনেকদিন ধরেই আমরা জঞ্জাল ওখানে ফেলতাম এবং শহরে সব জঞ্জাল সেখানে পড়তো না। বিশেষ করে আমাদের যে বালাপাড়া ডাম্পিং গ্রাউন্ড রয়েছে সেখানে একটা নির্দিষ্ট সময় অবধি জঞ্জাল ফেলতে হয়, তারপরে কিছু সময় থেকে যায়, তখন আমরা এখানে ফেলতাম। আপনারা জানেন ইতিমধ্যে সেই জমি জটের একটা মামলা হয়েছে। মহামান্য হাইকোর্টের আদালত রায় অনুযায়ী গতকালকে বিএলআরও, পৌরসভা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিয়ে সেখানে একটা সরেজমিনের তদন্ত হয়েছে এবং বিএলআরওকে মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে কার জমি কতখানি আছে সেটা বের করার জন্য। তো সেখান থেকে বিএলআরও জলপাইগুড়ি পৌরসভার কতখানি জমি রয়েছে সেটা বের করে দেবে এবং আগামী 17 তারিখে আবার কোর্টে রিপোর্ট জমা পড়বে। তার পরিপ্রেক্ষিতে পরবর্তী কি হবে কোর্টের নির্দেশে সেটা করা হবে। এই কথা ঠিক যে ওখানে আমরা জঞ্জাল না ফেলতে পারলে নিশ্চয়ই আমাদের একটি সমস্যার সম্মুখীন হতে হবে। তো মহামান্য হাইকোর্টের কি নির্দেশ আছে তার জন্য আমরা অপেক্ষা করছি এবং আমাদের কতখানি জমি রয়েছে সেখানে ফেলা সম্ভব কিনা বা আমরা আগামী দিনে কি করব, আদালতের নির্দেশের পরেই সেই ব্যাপারে সিদ্ধান্ত। দেখুন, পৌরসভা জনবহুল এলাকার মাঝখানে যে ডাম্পিং গ্রাউন্ড করেছে সেটা এক কথায় গাজও আর কি করে। এখানে আমরা প্রথমেই বাধা দিয়েছিলাম, করতে না করেছিলাম, কিন্তু এখানে হতে পারে না। তা কোর্টের রায় দিয়েছে, কি রায় দিয়েছে আপনারাও জানেন, মানুষের পক্ষে রায় দিয়েছে, গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। এখন এই রায়কে পৌরসভা কতটা ইমপ্লিমেন্ট করছে, বাস্তবায়িত করছে, সেদিকে আমরা তাকিয়ে রয়েছি। আমার বিশ্বাস যে জলপাইগুড়ি পৌরসভার নতুন পৌরপতি কোর্টকে মান্যতা দিয়ে, গণতন্ত্রকে মান্যতা দিয়ে এই রায়কে ইমপ্লিমেন্ট করবে এবং এখান থেকে যে ভ্যাট রয়েছে সেই ভ্যাটটাকে সরিয়ে দিবে। হাইকোর্ট কি বলেছে? হাইকোর্ট স্পষ্ট ভাষায় বলেছে যে অন্যের জমির উপরে করা যাবে না, ভ্যাট করা যাবে না। এবং হাইকোর্ট একথাও বলেছে জনবহুল এলাকায় ভ্যাটের যে আইন রয়েছে সেই আইন অনুসারে জনবহুল এলাকায়, যেখানে একদিকে নদী রয়েছে, একদিকে মন্দির রয়েছে, একদিকে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন রয়েছে, একদিকে স্কুল রয়েছে এবং প্রচুর আবাসন রয়েছে, তার মাঝখানে একটা জায়গা যদি সরকারি হয়ে থাকে সেখানেও ভ্যাট করা যাবে না। তা হাইকোর্টের রায় অত্যন্ত সদর্থক রায়, মানুষের পক্ষে রায়। এই রায়কে আশা করি, আমি আরেকবার বলছি, যে নতুন পৌরসভার নতুন পৌরপতি বাস্তবায়িত করবে এবং মানুষের জন্য কাজ করবে। পিনাকি শিলের রিপোর্ট।
জলপাইগুড়ি ফুটবল একাডেমি এবং ইন্ডিয়ান স্পোর্টস গ্রুপের যৌথ পরিচালিত উত্তরবঙ্গ গোল্ড কাপ 2025 অনুষ্ঠিত হয়ে গেল। বৃহস্পতিবার ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করে দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব এবং আলিপুরদুয়ার দলসিংপাড়া ফুটবল একাডেমি। খেলার ফলাফল অনুসারে কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাব জয়ী হয়। কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাবের তরফ থেকে 2টো গোল করেন পূজন সুব্বা এবং প্রণেশ প্রধান। আলিপুরদুয়ারের দলসিংপাড়া ফুটবল একাডেমি 1টি গোল করতে সক্ষম হয়। দলের হয়ে গোলটি করেন ভিকি থাপা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন কাঞ্চনজঙ্ঘা ফুটবল ক্লাবের পূজন সুব্বা। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান লোপামুদ্রা অধিকারীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল পৌরসভার ভোট কাউন্সিলরদের বৈঠক। তৃষা শুধু টোটোই নয়, চালাচ্ছে স্বপ্নের গাড়ি। আজ তৃষা একটি নাম নয়, অনুপ্রেরণার প্রতীক। দেখুন স্পেশাল রিপোর্ট। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।